পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধন করতে 16 আগস্ট কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। এই মাসের 16 আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে। প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা যে সবাই কার্ড পাবে। নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ সরকার প্রধানের। নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়, এই ব্যাপারে কি কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 20 আগস্ট। তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ। প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট নির্ধারণ। দণ্ডিত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত, বলছে বিএনপি। স্বৈরাচারকে প্রশ্রয় দেবে কিনা সিদ্ধান্ত নিতে হবে দিল্লিকে। 24-এর 13 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দামকে হামলার নির্দেশ দেন কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। শেয়ার বাজারের মামলায় সাকিবের বিরুদ্ধে দ্রুতই চার্জশিট। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু। 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জ্বালানি মন্ত্রীর। পাম্পে কমছে যানবাহনের চাপ। এবং জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা দাবিতে 11 দলের নতুন কর্মসূচি। 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ। গ্যাসের দাম বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম। 16 আগস্ট কিশোরগঞ্জ থেকে সারা দেশে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির সভা শেষে এই কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। বলেন, 1.5 মাসে সারা দেশের তথ্য সংগ্রহের পর 3 ধাপে চলবে যাচাই বাছাই। এদিকে নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচনে বিজয়ের পরই চলতি বছরের 10 মার্চ রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে এই কার্যক্রম। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 5ম সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন জানান, 16 আগস্ট কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরই 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে উল্লেখ করে অক্টোবর থেকে সারা দেশে বিতরণ শুরুর কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রীর যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেটা পাইলটিংয়ের সময় আমরা করেছি। এবং ইনশাআল্লাহ আগামী এই মাসের 16 আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই সেশনের যে কার্যক্রম। এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসে সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এদিন নদী খালপার রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার সংক্রান্ত বৈঠক সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টরা বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ আর প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট। রাজধানীর আগারগাঁওয়ে তফসিল ঘোষণা করে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। গত 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর থেকেই 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে ইসি। জমা পড়া মনোনয়নপত্র বাছাই হবে 16 আগস্ট আর 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। নির্বাচনকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার। সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান, সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। এটা হচ্ছে শিডিউল। আমরা ভোটার তালিকা পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রশ্রয় দেবে কিনা সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতে বসে অপকর্ম বন্ধ করা না গেলে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগের জায়গা তৈরি হবে, সতর্ক করেন প্রতিমন্ত্রী। সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদের ভারতের মাটিতে তারা প্রথম কথা আশ্রয় নিয়ে আছে এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনও তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। ভারত আর বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক, সেটা আমি বিশ্বাস করি যে দুই দেশের সরকার, দুই দেশের জনগণ সেটা চায়। কিন্তু ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ করে দেয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। তারা বলছেন, ঢাকার আপত্তির পরও হাসিনাকে বক্তব্যের সুযোগ করে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। একই সঙ্গে অসম্মান করেছে জুলাই শহীদদের আত্মত্যাগকে। দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হবেন বলেও জানান বিএনপি নেতারা। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সরকারের এমন প্রতিক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে বিরোধী দলও। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেয় ক্ষুব্ধ বাংলাদেশ। এই ঘটনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় বিরূপ প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মাটিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা ও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অপমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত, অসম্মান করেছে জুলাই শহীদদের আত্মত্যাগকে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে
এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। ভারতে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্য প্রচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির সঙ্গে তথ্য মন্ত্রণালয় একমত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, নতুন কোনো স্বৈরাচার তৈরির পথ বন্ধে কাজ করছে সরকার। আমি তথ্যমন্ত্রী হিসাবে আমার প্রিয় সহকর্মী আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাই প্রতিধ্বনি করছি। আমাদেরকে শুধু নতুন করে জাগ্রত হলেই চলবে না, আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। এদিন সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেফতার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে। ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। চলতি অর্থবছরে স্থানীয় সরকারের 5 স্তরের সব নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সর্বসাধারণের জন্য খুলল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফ্যাসিবাদী শাসনের চিহ্ন ঘুরে দেখছেন দর্শনার্থীরা। তাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে লাল টেলিফোন। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। বৈরী আবহাওয়াকে যেন হার মানিয়েছে ইতিহাস জানার আগ্রহ। উদ্বোধনের পর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন দর্শনার্থীরা। জাদুঘরের মূল প্রবেশপথের পাশে জুলাই মেমোরিয়াল, সেখানে খোদাই করা শহীদের নাম, এর পেছনে প্রতীকী কবরস্থান, রয়েছে শহীদ নাফিসকে বহনকারী রিকশা, সাজোয়া যানে ঝুলন্ত আন্দোলনকারী এবং সাইকেলে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতীকী ভাস্কর্য, যা আন্দোলনের স্মৃতিকে জীবন্ত করে তুলেছে। জাদুঘরের ভেতর ঢুকতেই চোখে পড়ে টর্চার সেল, দেয়াল জুড়ে আলোকচিত্র, বড় পর্দায় প্রদর্শিত প্রামাণ্যচিত্র, আন্দোলনের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, সংরক্ষিত দলিল এবং শহীদদের স্মৃতি বিজড়িত নানা নিদর্শন। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে লাল টেলিফোন। জুলাই যোদ্ধারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরাও একসময় জুলাই যোদ্ধা ছিলাম। ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না, এটারই প্রমাণ। যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করতে পারি। এই আয়াতের সম্পূর্ণ নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। জনগণকে যেন আর কোনো অত্যাচার এবং বিবরণ কোনো কিছু যেন না করতে পারে। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। আমাদের ভাইকে সব শেখ হাসিনা মেরে ফেলেছে, আমাদের ভাইয়ের জন্য বিচার চাই। আমরা বিচার চাই, আমাদের ভাইকে কেন মেরেছে। সরকারের কাছে বর্তমান যে সরকার, তার কাছে একটাই অনুরোধ থাকবে, যারা জুলাইতে হত্যাকারী আছে তাদের প্রত্যেকটাকে অবশ্যই শাস্তির আওতা আনার জন্য তাদের কাছে অনুরোধ থাকবে। যারা অপরাধের সাথে জড়িত, তারা যদি সত্যি জড়িত হয়, তাদের মৃত্যুদণ্ড কামনা করছি আমরা। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার জন্য প্রতিদিন 3টি শিফটে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। আপাতত ধারণ ক্ষমতা বিবেচনায় দিনে সর্বোচ্চ 300 জন জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবেন। 300 জন ভিতরে ঢুকতে পারবে এরকম আমরা চিন্তা করেছি, এবং আমরা অনলাইনে ব্যবস্থা করেছি 70% এবং অফলাইনে অর্থাৎ কাউন্টারে এসে টিকিট কাটতে পারবে এরকম 30%। পূর্ণবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশ মূল্য। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী জাদুঘরের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার রাখা হতে পারে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 24-এর 13 জুলাই ফোন করে ওবায়দুল কাদেরের নির্দেশ দেওয়া সংক্রান্ত কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশনের দাবি, পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষার্থী মুখোমুখি হতে নিষেধাজ্ঞা থাকলেও কঠোর অবস্থান নেয়ার চূড়ান্ত নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিচারের শেষ পর্যায়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের মামলা। বৃহস্পতিবার এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।
এদিন কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ দেওয়া সংক্রান্ত ওবায়দুল কাদের ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের টেলিফোন কথোপকথন দাখিল করা হয়। 2024 সালের 13 জুলাইয়ের কল রেকর্ডে শোনা যায় ওবায়দুল কাদের বলছেন, এদের মারো না কেন, বড় হতে দাও কেন। শিক্ষার্থীদের আন্দোলন দমনে ব্যর্থ হওয়ায় অসন্তোষ ছিলেন ওবায়দুল কাদের। জবাবে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি বলেন, পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের মুখোমুখি না হওয়ার নির্দেশনা রয়েছে। তারপরও রাজনৈতিকভাবে নির্দেশনা আসলে আন্দোলন দমনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাদ্দাম। আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে। 3000-এর মতো স্টুডেন্ট আছে। 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। ট্রাইব্যুনালে প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ নেতাদের নির্দেশনার কারণে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করা হয়। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘাত। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটির রায়ের তারিখ ধার্য করবেন ট্রাইব্যুনাল। সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করেছিল, তাদেরকে আহত করেছে এবং হত্যা করেছে। এটা শুধু ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত না, এটা শুধু আরাফাত অথবা নিখিল অথবা ইনানের সিদ্ধান্ত না, এটা ছিল আওয়ামী লীগের একটা অর্গানাইজেশনাল ডিসিশন, যার প্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জেলায় আওয়ামী লীগ সশস্ত্রভাবে এই ছাত্র জনতার উপরে হামলা করেছিল। এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিদের সকলেই বর্তমানে পলাতক। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সেতুর টোল আদায়ের নামে শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে 309 কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। এদিকে শেয়ার বাজারে কারসাজি করে 256 কোটি টাকা আত্মসাতের মামলায় সাকিব আল হাসান সহ সংশ্লিষ্ট 15 জনের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ পর্যায়ে। দ্রুতই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মুখপাত্র। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার 16 বছরের শাসনামলের দুর্নীতির ফিরিস্তি জমা হয়েছে দুদকে। এসব নিয়ে সংস্থাটির একাধিক টিম কাজ করছে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের অর্থ আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে সড়ক পরিবহন বিভাগ সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। মামলায় বলা হয়, টোল আদায়ের নামে 309 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমু সহ 17 জনকে আসামি করা হয়। টোল আদায়ের নামে পরস্পর যোগসাজশ অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগে মামলা হয়েছিল গত বছর। সেই মামলার তদন্ত চলছে। তদন্ত টিম তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করে থাকেন। পত্র প্রেরণ পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য প্রাপ্তির সাপেক্ষে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এদিকে ক্রিকেটার ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং আবুল খায়ের হিরো চক্রের 15 জনের বিরুদ্ধে শেয়ার কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছে দুদক। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে। শেয়ার বাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব সহ মোট 15 জনের বিরুদ্ধে 256 কোটি টাকা আত্মসাতের একটি মামলা হয়েছিল দুদকে। আমরা আশা করছি তদন্ত কর্মকর্তা খুব শীঘ্রই চার্জশিট দাখিল করবে। এছাড়া সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ব্রিজের নিচে পড়েছিল মাথা ও 2 হাত। রাজধানীর সবুজবাগে মিলল নারীর মরদেহ। বাকি অংশ উদ্ধারে চলছে অভিযান। 2-3 দিন আগে খুন করা হয়েছে ধারণা পুলিশের। সে কাটতে শুরু করেছে গ্যাস সংকট। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। 2-3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের জন্য ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। কক্সবাজারে মহেশখালীতে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি বয়লার বিস্ফোরণে আমদানিকৃত গ্যাস সরবরাহ কমে আসায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সংকট চরম আকার ধারণ করে। 2 সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটির মেরামত কাজ প্রায় শেষ হওয়ায় গ্যাসের চলমান এই সংকট দূর হতে যাচ্ছে।
গ্যাসের সংকট কাটতে শুরু করায় দেশের বিভিন্ন স্থানে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি। দীর্ঘ লাইন ছাড়া জ্বালানি নিতে পেরে খুশি যানবাহন চালকরা। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারের নজরদারির দাবি তাদের। লাইনে দেওয়ার পর 20 মিনিট পরে গ্যাস পাচ্ছি, মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে। আজকে অন্তত সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়াই চলে আসে, তো কোনো ভোগান্তি দেখলাম না। জ্বালানি পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী 2-3 দিনের মধ্যে আগের মতোই স্বাভাবিক সরবরাহ শুরু হবে। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলেও ভুক্তভোগীদের নিকটস্থ অফিসে আসার তাগিদ নেই বলেও জানান তিনি। সিজন শেষ হয়ে গেলে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সে মধ্যে উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন তো লাগবে, এটা বন্ধ হওয়ার আগে যেমন ছিল তেমনই হবে। বিদ্যুতের ভিতরে বিল, এটা যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডারের সাথে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ এই ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। শেখ হাসিনা দেশকে ধ্বংস করে পালিয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দাবি আদায়ে আন্দোলন চলবে বলে জানিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল সহ 11 দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। বেলা 11:30টার দিকে কর্মসূচিতে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলবে। দাবি আদায়ে অক্টোবর জুড়ে 4 জেলায় লং মার্চ কর্মসূচি ঘোষণা দেন তিনি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে। মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ। এ সময় 11 দলের নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেন। পরে পুলিশের অনুরোধে সচিবালয় এলাকা ত্যাগ করেন তারা। জনগণের দাবি মেনে নিয়ে তারা যেন কাজ করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সবুজবাগে ময়লার স্তূপ থেকে এক অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সকালে রাজধানীর সবুজবাগের বাগানবাড়ি কালভার্ট ব্রিজের পাশে ময়লা ফেলার স্তূপে পড়ে থাকতে দেখা যায় নারীর খণ্ডিত মরদেহ। 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।
মরদেহের মাথা ও 2 হাত পাওয়া গেছে। পুলিশের ধারণা 2 থেকে 3 দিন আগে ওই নারীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম। একই সঙ্গে মরদেহের বাকি অংশ উদ্ধারেও অভিযান চালাচ্ছে পুলিশ। মাথাটা ওপেন ছিল, ওটা কভার্ড ছিল না, হাতটা একটা পলিপ্যাকে বাঁধা ছিল। আমরা ধারণা করছি যে অজ্ঞাত কোনো স্থানে হত্যাকাণ্ডটা ঘটিয়ে হয়তো বা লাশ ফেলছে। আমরা এখন পর্যন্ত শনাক্ত করতে পারি নাই। আমাদের যেটা ম্যানুয়ালি এবং আমরা এক্সপার্টের মাধ্যমে, আমাদের যে সিআইডি আছে, পিবিআই আছে, প্লাস আমাদের সিস্টেম অ্যানালিস্ট আছে ডিএমপির, আমরা এই 3 মাধ্যমেই চেষ্টা করতেছি শনাক্ত করার জন্য। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যার পর বাগানবাড়ি কালভার্ট সংলগ্ন এলাকাটি মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়। অবৈধ কাজ হয় এইখানে, এই জায়গাটার ভিতরে বেশিরভাগ হয়, কিন্তু আমরা তো এখন আতঙ্কের ভিতরেই আছি। সুস্থ তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করার জন্য, আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। এখানে মাদকের আড্ডা হয়, প্লাস নারীও দেখি আনাগোনা থাকে। এখানে একটা পুলিশ বিট হইলে ভালো হয়। হত্যার রহস্য উদ্ঘাটন এবং নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। রাইজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। হরমুজ প্রণালী পরিচালনায় ইরান ওমান প্রাথমিক সমঝোতা। তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট। প্রয়োজনে তেহরানে একাই হামলা চালাবে ইসরায়েল, হুমকি নেতানিয়াহু। কক্সবাজারের সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। বিজিবি জানায়, সকালে উখিয়ার বালুখালী সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে যায় বদি আলম সহ কয়েকজন। এ সময় শূন্যরেখায় পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বদি আলমের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। এ নিয়ে গত 1 বছরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে 4 জন নিহত ও 31 জনের বেশি মানুষ আহত হয়েছেন। সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী, নৌবাহিনী প্রধান শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে মাহবুব ভবনে আয়োজিত মাহফিলে অংশ নেন সরকার প্রধান। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান 1979 সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভায় যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1984 সালের 6 অগস্ট তিনি এক অভিযানে অংশ নিয়ে শাহাদাত বরণ করেন। মাহবুব আলী খান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর। সন্ধ্যার সময় হরমুজ প্রণালীর নৌপথ পরিচালনায় ওমানের সঙ্গে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। শিগগিরই যৌথ ঘোষণার আভাস মিললেও তেহরান সাউথ জানিয়েছে, মার্কিন সামরিক অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে জলপথটির পূর্ণাঙ্গ নিরাপত্তা এখনই ফিরছে না। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি রুখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেখছেন সন্ধ্যার সময়। অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার দিনে দলের হাল ধরে সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। চ্যালেঞ্জিং উইকেটে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে এই কীর্তি গড়ে উচ্ছ্বসিত তিনি। সিরিজ শুরুর আগে এই সেঞ্চুরি বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন মিরাজ। আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ফার্স্টে এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাডজাস্ট করার জন্য এবং পার্টনারশিপ করার জন্য, এবং প্রথম দিকে রানের জন্য খেলিনি, চেষ্টা করেছি উইকেটটা কিভাবে অ্যাডাপ্ট করা যায়, এবং পরে যখন অপরচুনিটি পেয়েছি তখন রান হয়ে গিয়েছে। যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা আমার জন্য অনেক কনফিডেন্ট দিবে, এবং আমি যে মাইন্ডসেট আপে ছিলাম এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না হলে ঢাকা দিল্লি সম্পর্কে বাড়বে উদ্বেগ। ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী, হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়ায় বিএনপি নেতাদের ক্ষোভ। এবং পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধন করতে 16 আগস্ট কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। 4 বছরে পাবে 1,60,00,000 পরিবার। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।